সকলেই চেয়েছিলাম দেশের সংস্কার হোক। এই সংস্কারের জন্যই মূলত এই আন্দোলন। এখন পর্যন্ত আমরা 1 বছর গড়িয়ে গেল। 1 বছরে আমরা কি দেখেছি, কি সংস্কার পেয়েছি? আমাদের যারা আহত ভাই বোন এখনো বিভিন্ন হসপিটালে ভর্তি আছেন, চিকিৎসা সেবা দিচ্ছেন, তারা বারবার কিন্তু সাংবাদিকদের কাছে গিয়েছে, বিভিন্ন মিডিয়ায় এসেছে যে তারা প্রপার সেবা পাচ্ছে না। সেবা কিন্তু পাচ্ছে। বাংলাদেশে কিন্তু চিকিৎসক সংকট থাকলেও মানুষের জনগণের তুলনায় চিকিৎসা সংকট আছে, কিন্তু যে চিকিৎসক আছে তাদেরকে পর্যাপ্ত যে ফ্যাসিলিটিসটা তো দিতে হবে। সেটা কি সরকার আজ পর্যন্ত দিতে পেরেছে? আমরা চেয়েছিলাম দেশের সংস্কার হোক, সংস্কারের জন্য রাস্তায় নেমেছিলাম, দেশের জনগণ রাস্তায় নেমেছিল। এক দফা এক দাবি যখন পূরণ হলো, তারপরে 1 বছর কেটে গেছে। আমি চিকিৎসক হিসেবে বলতে চাই, স্বাস্থ্য সেক্টরের যে উপদেষ্টা হিসেবে যিনি আসলেন, তিনি 1 বছরে কি সংস্কার করেছেন? স্বাস্থ্য খাতে কি উন্নয়ন হয়েছে? কিছু কি আমরা পেয়েছি? আমি শুধু এতটুকুই বলতে চাই, আমরা যারা মনে প্রাণে চাই দেশের সংস্কার হোক, তারা কখনোই চায় না 24-এর ইতিহাস বিকৃত হোক। এই ইতিহাস যেন অম্লান থাকে, অক্ষুণ্ণ থাকে। গত 10 জুলাই আমার মেয়ে বেঁচে থাকলে এসএসসি পরীক্ষার রেজাল্ট দিত। আমরা কত আনন্দ উল্লাস করতাম তার রেজাল্ট নিয়ে। এবছর জুলাইয়ের 25 তারিখে, 25 জুলাই তার জন্মদিন। জুলাইয়ের 9 তারিখে আমার বড় মেয়ের জন্মদিন। কিন্তু এখন এই জুলাই মাসে এখন একটা অভিশপ্ত মাস আমার কাছে মনে হয়। এই জুলাইয়ের 19 জুলাই এখন আমার মেয়ের মৃত্যুবার্ষিকী পালন করতে হয়। আপনারা সকলে জানেন যে আমার মেয়ে 19 জুলাই যখন উত্তরাতে কোঠা আন্দোলন শুরু হয়, নাইমা 15 জুলাই সে ফেসবুকে একটা পোস্ট দেয়। লাস্ট পোস্ট ছিল তার, এটা ক্যাপশনে ছিল কোঠা কথা নিপাত যাক, মেধাবীরা মুক্তি পাক। যখন আবু সাইদকে পুলিশ প্রকাশ্যভাবে গুলি করে হত্যা করেছে, তখনই আমার মেয়েটা এই পোস্টারটা একে তার ফেসবুকে পোস্ট দেয় এবং বয়কটের ডাকটা প্রথম আমার মেয়ে দেয় বাংলাদেশ বয়কট ছাত্রলীগ। তো আমার মেয়ে শুরুতেই এই কোঠা আন্দোলনের সমর্থন ছিল। আমার মেয়ে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইমো গ্রুপে শেয়ার করতো, আপনারা যারা আন্দোলনে আসবেন 6 নম্বর সেক্টর অমুক নাম্বার রোডে অমুক কোচিং সেন্টারে, ওখানে বেন্টিস খাবার স্যালাইন রাখা আছে, আপনারা ওখানে যাবেন দয়া করে। কিন্তু জুলাইয়ের 18 তারিখ রাত্রে মেয়েটা আমার সাথে বলতেছে যে আম্মু ধরো না, আমি যদি আন্দোলনে যাইয়া মারা যাই, তুমি প্রথমে শুনে কি বলবা? তো আমি বলে, তুমি এই কথা কেন বলো মা? তোমাদের নিয়ে অনেক আশা, অনেক স্বপ্ন নিয়ে আমরা ঢাকায় আসছি, তুমি এটা কেন বলো? এই কথা বলবা না। ও বলতেছে, না আম্মু, তোমার উত্তর হয় না, তুমি বলবা আলহামদুলিল্লাহ তোমার মেয়ে শহীদ হয়েছে। তারপর মেয়েটা শোয়ার সময় আমাকে বলতেছে, আম্মু তুমি দোয়া করো আমি যেন বড় হয়ে ভালো মানুষের মতো মানুষ হই, আমি আমার স্বপ্ন যাতে পূরণ হয়, আমি বড় একটা ডাক্তার হয়ে আমাদের মতলব উত্তর ভালো একটা হসপিটাল নাই, হাসপাতাল নাই, আমি একটা হাসপাতাল করব, ওখানে আমি একদিন সময় দিব, আমাদের গ্রামের মানুষের জন্য ফ্রি চিকিৎসা করব। সেই স্বপ্নটা আমার মেয়ে পূরণ হলো না। নাইমার দাদা একজন শিক্ষক ছিল, কুমিল্লা জেলার বরুড়া উপজেলার ইউনিয়ন আড্ডা বোয়ালিয়া ফাজিল মাদ্রাসার শিক্ষক ছিল। নাইমার নানা চট্টগ্রাম ওয়াজিদিয়া কামিল মাদ্রাসার
সিনিয়র শিক্ষক ছিলেন। তো আমার মেয়েটা বেঁচে থাকলে তো একটা কিছু হতো। এমন মেধাবী আমার মেয়ের চেহারার দিকে তাকালে আমার মনে হয় তার দক্ষতা, তার শিক্ষা, অন্যায়ের প্রতি প্রতিবাদ, মানুষের প্রতি উদারতা এবং দেশের প্রতি ভালোবাসা সবগুলি আমার মেয়ের ভিতরে ছিল। তো আমার মেয়ের এই স্মৃতি আমি কোনোদিন ভুলবো না, কারণ আমার সামনে আমার মেয়েকে 4 তলার বাসায় পুলিশ গুলি করেছে। আমার মেয়ের গুলিটা মাথায় লাগে, সাথে সাথে মেয়েটার মাথার মগজ আঘাত ছিটকে আমার গা সহ আমার বারান্দা এবং আমার বাসা পুরা ছিটকে যায়। তার এত রক্ত। তখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্ররা আমার বাসার নিচে ছিল। ছাত্ররা তড়িঘড়ি করে আমার বাসায় আসে এবং আমাদের বাসায় একজন সাংবাদিক ছিল জাহিদিন, উনিও সহযোগিতা করেছেন, ওনাকেও অসংখ্য ধন্যবাদ। ভাই কেউ রিক্সা দাঁড় করিয়েছে, কেউ রিক্স দাঁড় করিয়েছে, এইভাবে তড়িঘড়ি করে নাইমাকে উত্তরা আধুনিক মেডিকেল কলেজের পিছন গেট দিয়ে আমরা জরুরি বিভাগে নিয়ে যাই। ডাক্তার ওকে ওর অবস্থা খারাপ দেখে ওকে আইসিইউতে নিয়ে যায়। তখনও আমি বুঝতে পারি না আমার মেয়ে যে আমাকে ছেড়ে চলে যাবে। আমি তো ভাবছি যে এত রোগীর ভিতরে আমার মেয়েটা আইসিইউ খালি পাইছি, তাইলে আমার মেয়েটাকে বাঁচানো সম্ভব। কিন্তু দুঃখজনক ভাবে কিছুক্ষণ পর ডাক্তার ওকে মৃত ঘোষণা করে। তারপর ওই দিন রাত্রে আমরা নাইমাকে বাসায় আনি। নাইমাকে কিভাবে বাড়িতে নিয়ে যাব? 19 জুলাই রাত্রে 12টা দিয়ে কারফিউ জারি করে। তখন আমি প্রথম খবরটা দেই, কারণ ওর বাবা হার্টের রোগী, ওর বাবাকে আমি খবর দেই না, ওর নানুর বাড়িতে দেই। তো ওর 2 মামা 4 চাচু ওরা খবরটা পেয়ে 1 মামা 2 চাচু ওর বাবার কাছে যায়, আর 1 মামা 2 চাচু ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। কোথাও অ্যাম্বুলেন্স পাওয়া যায় না, ঢাকা কোনো গাড়ি আসতে চায় না। পরে কোন রকমে টাওয়ার হসপিটালের এখান থেকে একটা অ্যাম্বুলেন্স ভাড়া করে 20,000 টাকা দিয়ে তো ওনারা আসে। পথে পথে 5-6 জায়গার মধ্যে পুলিশ দাঁড় করিয়েছে এবং দেখছে। তখন কিন্তু ওর ছোট চাচু মুখে অক্সিজেন লাগিয়ে স্ট্রোকের রোগী সেজে স্ট্রোকের রোগীর কাগজপত্র ফাইলপত্র পাশে রেখে তারপরে ওনারা ঢাকায় আসতেন এইভাবে। তারপর রাতে 10টার দিকে নাইমাকে নিয়ে আমরা বাড়িতে রওনা দেই। পথে পথে আবার 5-6 জায়গার আগের মতো দাঁড় করিয়েছে। তখন ছিল শুধু ছাত্ররা। তখন আমাদের মিথ্যা কথা বলতে হয়েছে যে অ্যাক্সিডেন্টের রোগী। আমরা এইটা বলে নাইমাকে বাড়িতে নিয়ে যাই। রাতে 12:30টার দিকে পৌঁছাই। তারপর যাইছি, সে দেখছে আরেকটা ডাক্তার দেখাইতে বলছে, রুগীর দেখে দেখছে, বলছে ডাক্তার বলছে রুগীর অবস্থা বেশি ভালো না, সিরিয়াস। তারপর আইসি দেওয়ার পরে তার চিকিৎসা ওরকম ভালো চিকিৎসা আমরা পাইনি। আইসিতে নিয়ে আমরা ফালা রাখছি। নতুন পরে বলতেছে 1 ঘন্টা পরে বলতেছে আমার রুগীর অবস্থা অনেক খারাপ, আপনারা ট্রিটমেন্ট দিতেছেন না। পরে ট্রিটমেন্ট দিতেছেন। পরে করে মানুষজন বলছে যে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে। তখন হ্যাঁ বলতেছে যে হ্যাঁ বয়স্ক মানুষ সে মারা যায়, যারা যুবতীর ছেলে তা করে বাচ্চা। ডাক্তাররা বলতেছে। পরে আমরা বলছি যে ডাক্তার এরকম কথা বলছে, আমরা 5টা ভাই বোন, আমরা তুমি ডাক দিবে, ডাকের মানুষটা না। আমার মানুষ পরে দুনিয়াতে একমাত্র আল্লাহ ছাড়া আপনি দেখে কথা বলছে। পরে সারা প্রোগ্রাম করে বার করে দিচ্ছে। আইসিতে হ্যাঁ করে বার করে বাড়িয়ে দিচ্ছে। বাড়ি গেছে তো হাতে থেকে 2 লাখ টাকা বাংলাদেশে চিকিৎসা। তখন সবাই বলতেছে যে হ্যাঁ গুলি থাকে, মানে হ্যাঁ রুগী তো রাখছে, মানে গুলি জানি বার করছে মাথা থেকে, এটা বলে নেই। মাথার এই বাড়িটা খুলে বানাইছে, সাবান নিয়ে থেকে বাড়ি পরে যে গুলি হয়েছে।
বলছে অ্যাক্সিডেন্ট। তারপরে তো বলছে নতুন অ্যাক্সিডেন্ট বলছে নতুন, পরে দাম বলছি না আমার আম্মা অ্যাক্সিডেন্ট হলো। জুলাই মাসের 22 তারিখে কিন্তু গাড়ি ঘোড়া চলে নাই, সেগুলা পুলিশ আন্দোলনের ভিতরে পড়েছে। সেদিন আমার জামাতা লোকে করে পুলিশ এটা হয়েছে, সেদিন আমার আম্মু পুলিশ হয়েছে। পরে দেখতাম বড় ডাক্তার করে লইয়া মানে যারা সহযোগিতা করছে ডাক্তার, কিছু কিছু ডাক্তারও সহযোগিতা করতে পারছে, তোমার আম্মু পুলিশ হয়েছে। পরে দা ওষুধ করে ফ্রি করাইছে নতুন। তারপর দা 1 মাস 9 দিন টাকা মেডিকেল আসছে, 1 মাস 9 দিনের ভিতরে জুলাই আগস্ট মাসের 1 তারিখে পরে আমার আম্মু মারা গেছে। তারপরে দা লাস্টটা আনার জন্য মানে আমরা দিব না লাস্ট পোস্টমর্টম চাপ বলছি না, আম্মু পোস্টমর্টম লাগবে। আমার মা দুনিয়া থেকে কষ্ট পাইছে বলে শুধু হাতি আর পানি শুধু মুরগির চাল মতন দাম রয়েছে। কিন্তু যদি আমার আম্মা একটা কথা বলতো তো আমার একটা মনে হচ্ছে এত কষ্ট জানেন না, কিন্তু আমার আম্মা বলে 5টা প্রায়গুলো লেগে একটা দিন আমাকে কথা বলা যেত না। তারপরে কি করবো, তারপর চিকিৎসা করাইছে, পরে লাস্টটা পোস্টমর্টম করবে। আমি বলছি না পোস্টমর্টম করুন না, বলছি আপনার সরকার তো অনুদান পাবেন, আপনি না থাকতে আমরা চিকিৎসা পাই না, ভালো চিকিৎসা পাইনি, আমার আম্মুর কথার উত্তর পাই না। আর বলে দিলে আমরা এই অনুদান দেখাম দরকার না, পরে লাশ দিব না, লাশ পরটা নরে নিয়ে মারা গেছে। পর্দা ডাক্তারের বলছে দেন আপনার আম্মু মারা গেছে, পোস্টমর্টম ছাড়া লাশ দিব। তারপরে দিন 10-11 বাজে ছাত্ররা আন্দোলন করছে, ভালো পানা দিতে ডাক্তার মানে রুগীর। আর সেদিন একটা জীবন ঢাকা মেডিকেল একটা কেমতা ছিল, যারা আর বুক মার বুক খালি হয়েছে, একটা কেমতা ছিল ঢাকা মেডিকেল। লাশের উপরে শুধু লাশ সুতা রাখছে আর নরের ভিতরে লাশ দিয়ে পালা রাখছে, মানে বলার মতন লাভ জানি নিয়ে রাখছে। আমি কান্দাছি নতুন বলতে বাইরে বলতেছি, ছাত্ররা বলতেছে আপু আপনি কান্দাছেন কেন? আমি বলি ভাই কত মানুষের বুক খালি হয়েছে, কিন্তু এটা বলার বাইরে। একটা লাশের একটা জীবন রক্তের বন্যা আসলো ঢাকা মেডিকেল, আসলে কত টাকা দিচ্ছিলেন। আমার একটু বক্তব্য আমার মুজিব সবাই দোয়া করে। আসসালামু আলাইকুম।